জামাত ইসলাম। ওরা কিন্তু আপনাদের চেয়ে স্মার্ট হয়ে গেছে। আপনারা কি আমার সঙ্গে এগ্রি করেন? কেন তাহলে আমরা কেন স্মার্ট হলাম না? আমরা কেন ওদের সঙ্গে লড়াই করে পারছি? এই জায়গাটার কারণ হচ্ছে যে আমরা টেকনোলজিতে পিছিয়ে গেছি, আমরা ডিভাইসে পিছিয়ে গেছি, আমরা নলেজ বেস দল তৈরি করতে পারিনি এখন পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও স্বীকার করলেন যে জামাত শিবির তাদের চাইতে এগিয়ে, তাদের চাইতে স্মার্ট। আপনারা জানেন যে সম্প্রতি তিনি লন্ডন সফর করেছেন, সেখানে তিনি একটা বৈঠকে তিনি বলেছেন যে আমাদের চাইতে জামাত শিবির অনেকটা এগিয়ে, অনেকটা স্মার্ট। আমরা সোশ্যাল মিডিয়ায় ততটা অ্যাক্টিভ না, টেকনোলজিতে ততটা অ্যাক্টিভ না, কিন্তু জামাত শিবির আমাদের চাইতে অনেক এগিয়ে, তারা অনেক আধুনিক। এরপর তিনি বলেছেন যে পৃথিবীর যে কোনো দেশে যে বিপ্লবগুলো হয়েছে, সম্প্রতি সিরিয়ায় যে বিপ্লব হলো, তারপরে আরব বসন্ত হয়ে গেল এবং বাংলাদেশে হয়েছে, শ্রীলঙ্কায় হয়েছে, সব কিছু কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়েছে। এখনকার তরুণ প্রজন্ম এরা সোশ্যাল মিডিয়া বেশি ইউজ করে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কিন্তু এই বিপ্লব সম্ভব হয়েছে। তো সোশ্যাল মিডিয়ায় সব মানে টেকনোলজির দিক থেকে জামাত শিবির বিএনপির চাইতে অনেক এগিয়ে, সেই কথা তিনি স্বীকার করেছেন। তো দর্শক, চলুন আমরা তার মুখেই শুনে আসি তিনি জামাত শিবির সম্পর্কে কি বলেছেন। আমাদের আরেকটা দল আছে জামাত ইসলাম, ওরা কিন্তু আপনাদের চেয়ে স্মার্ট হয়ে গেছে। আপনারা কি আমার সঙ্গে এগ্রি করেন? কেন তাহলে আমরা কেন স্মার্ট হলাম না? আমরা কেন ওদের সঙ্গে লড়াই করে পারছি? এই জায়গাটার কারণ হচ্ছে যে আমরা টেকনোলজিতে পিছিয়ে গেছি, আমরা ডিভাইসে পিছিয়ে গেছি, আমরা নলেজ বেস দল তৈরি করতে পারিনি এখন পর্যন্ত। আমার দলকে তৈরি করতে নলেজ বেস, আজকে দেখেন সিরিয়াতে বিপ্লব হয়ে গেল না, একই কারণ। সিরিয়াতে সোশ্যাল মিডিয়া দিয়ে বিপ্লব, এর আগে আপনার বসন্ত, আরব বসন্ত হয়ে গেল, সে আরব বসন্ত কিন্তু একই ভাবে আপনার ওই সোশ্যাল মিডিয়া দিয়ে হয়েছে। এবার বাংলাদেশে যেটা হয়েছে সেটাও কিন্তু এই সোশ্যাল মিডিয়া দিয়ে হয়েছে। ছাত্ররা তারা সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করেছে, এই কারণে লক্ষ লক্ষ মানুষ নেমে এসেছে। আপনি যে প্রাগৈতিহাসিক যুগের যদি লোহার কুড়াল নিয়ে যুদ্ধ করতে যান, এখন কি যুদ্ধে পারবেন? এমনি গাদা বন্দুক নিয়ে যুদ্ধ করলে কি আপনার প্যালেস্টাইনে পারা যাচ্ছে? যাচ্ছে না। এখন হচ্ছে আপনার মিসাইলস, বিভিন্ন রকম আণবিক শক্তির যন্ত্রপাতি, সুপারসনিক, তাই না? এই জিনিসগুলো আমাদের মাথায় আনতে হবে ভাই। শুধু হইচই করে চিৎকার চেঁচামেচি করলে হবে না। will not win the war, but this time we have to win the war. Yes. Otherwise we don't exist. Yes. এই কথাটা মাথার মধ্যে আমাদের জানতে বেশি ইয়াং জেনারেশন, এই ইয়াং জেনারেশনের কাছে আমার অনেক অনেক প্রত্যাশা। দর্শক, আপনারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে শুনলেন যে তিনি কিন্তু স্বীকার করলেন যে জামাত শিবির তার চাইতে এগিয়ে। কিন্তু বর্তমানে যারা বিএনপির নেতাকর্মী বা ছাত্র দলে যারা আছে, ছাত্র দলের নেতাকর্মী, এরা কিন্তু কখনোই স্বীকার করে না যে জামাত শিবির তাদের চাইতে এগিয়ে বা টেকনোলজির দিক থেকে এগিয়ে, স্বীকার করে না। তো এই বিষয় নিয়ে আমি একটু পরে আবার কথা বলতেছি। এর আগেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাত শিবির নিয়ে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন জামাত শিবিরের যে কৌশল, রাজনীতির যে কৌশল, যেই প্রক্রিয়া, ওটা অত্যন্ত বিজ্ঞানসম্মত, এরকম কথা বলেছেন। আপনারা শুনেছেন অনেকেই। তো এরপর তিনি বলেছিলেন, এরপর ছাত্র শিবিরের কথা বলেছেন যে তাদের লেখাপড়া করতে হয়, তাদের বই পড়তে হয়, জ্ঞান অর্জন করতে হয়। তো এরকম প্রশংসা করেছিলেন। চলুন সেই ভিডিওর একটু অংশ দেখে আসি। রেফারেন্স দিয়ে বলতে চাই, আমি জামাতে ইসলামের রাজনীতির সমর্থন করি না। তো জামাতে ইসলামের যে কৌশল, তাদের যে রাজনীতির যে প্রক্রিয়া, অত্যন্ত বিজ্ঞানসম্মত, বৈজ্ঞানিক, ঠিক কমিউনিস্ট পার্টির মতোই অনেকটা। খেয়াল করে দেখবেন তাদের স্টাডি সেল আছে, ছাত্র শিবিরের প্রত্যেকটা সেল আছে, তাদের লেখাপড়া করতে হয়, বই পড়তে হয়, সেই বই পড়ে তাদেরকে উত্তর দিতে হয়। এবং সেখানে দেখবেন যে তারা নিজেরা বই প্রকাশ করে, পত্রিকা প্রকাশ করে। এইগুলো কিন্তু আপনার চর্চাটা যদি না থাকে, জ্ঞানের চর্চা ছাড়া, জ্ঞান ছাড়া আপনি কখনো সাকসেস অর্জন করতে পারবেন না। যে আপনারা তাকে জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। যে কারণে আমি ফাউন্ডেশনকে আমি সবসময় অনুরোধ করছি যে আপনারা দয়া করে, আমি অনেক আগেও বারবার করে বলেছি যে আপনারা বিকাম এ থিঙ্ক ট্যাঙ্ক অফ বিএনপি। বিএনপি হতে যেন না, থিঙ্ক ট্যাঙ্ক হন বিএনপি। এবং আপনারা বইপত্র শুধু নয়, আপনারা আলোচনা করেন, সেমিনার করেন, নট দিস টাইপ অফ আলোচনা, সেমিনার করেন, ওয়ার্কশপ করেন, যেগুলোর মধ্যে দিয়ে আমাকে আরো বেশি করে আমরা জানতে পারি, ছড়িয়ে দিতে পারি, বোঝাতে পারি।
দর্শক আপনারা ভিডিওটা দেখলেন। তো এখন ছাত্র দলের যারা সভাপতি আছেন বা উপর মহলে যারা দায়িত্বে আছেন ছাত্র দলের, এরা কিন্তু শিবিরের সাথে সেই রকম হিংসা শুরু করে দিয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় আমরা কিছু দেখি ছাত্র দলের এবং বিএনপির কিছু নেতাকর্মীরা আছে, এরা শিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এবং ছাত্র দলের সভাপতি সে নিজে বলেছে যে শিবির বিলুপ্ত হয়ে যাবে, হারিয়ে যাবে। শিবির নাকি আত্মগোপনে আছে, তাদের নেতাকর্মীদের নাকি কেউ চিনে না। ইসলামিক ছাত্র শিবির বিষয়ে যে তারা যেন আন্ডারগ্রাউন্ড রাজনীতি তারা যেন বের হয়ে আসে, তাদের নেতাকর্মীরা কেউ চিনে না। তো তারা কারা? তারা কি ছাত্রলীগের সাথে কোনো সম্পৃক্ত, নাকি হিজবুত তাহরীরের সাথে, নাকি এই রাষ্ট্রবিরোধী কোনো সম্পৃক্ততা রয়েছে, নাকি কোনো গোয়েন্দা সংস্থার কোনো কাজ করছে কিনা? জাতি যতদিন পর্যন্ত ক্ষমা না করবে ততদিন তারা ক্ষমা পাবে না। তারা যত যাই বলুক না কেন, একটি সামান্য অংশের তারা সমর্থন পেয়ে যাবে, কিন্তু ন্যাশনালি তারা এই ইস্যুতে অবশ্যই তাদের অবস্থান স্পষ্ট করতে হবে। কিন্তু এখন যেভাবে তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতি করছে এবং এখনো তারা যেভাবে প্রকাশ্যে আসছে না, এখনো তাদের নেতাকর্মীদের ওপেন করছে না, সেহেতু এটি তাদের জন্য কোনো সুফল বয়ে নিয়ে আসবে না। এতে অপর ছাত্র সংগঠনের সাথে তাদের দূরত্ব আরো বাড়াবে। অথচ এই ছাত্র দলের সভাপতি এই কথা বলার একদিন পরে শিবির কিন্তু গোটা বাংলাদেশকে তথা দক্ষিণ এশিয়ার ছাত্র সমাজদের অবাক করে দিয়ে যে কার্যক্রমটা করেছে, সেটা হচ্ছে ৩৬শে জুলাইকে এরা ফেমে বন্দি করে যে আয়োজনটা করেছিল, এটা মানে পুরা ছাত্র সমাজ অবাক হয়ে গেছে যে শিবির কি করতে পারে। এবং এমন এমন ছবি, আন্দোলনের ছবি তারা তুলে ধরেছে এবং এমন ডকুমেন্টারি তৈরি করেছে, ভিডিও আকারে সেখানে দেখানো হয়েছে, সবাই অবাক হয়ে গেছে। মানে একটা রুমের ভিতর যে ৩৬শে জুলাইকে, মানে জুলাই আগস্টের পুরা আন্দোলনকে একটা রুমের মধ্যে নিয়ে এসেছে শিবির। এবং একজন সাংবাদিক এসে স্বীকার করতে বাধ্য হয়েছেন যে আমি এখানে অনেকগুলো নতুন ছবি দেখতেছি, নিহতের ছবি, শহীদের ছবি, যেগুলো আমরা সাংবাদিক হয়েও জানতে পারিনি, অথচ শিবির সেগুলো কালেক্ট করেছে। শিবির যদি অঙ্গাঙ্গিভাবে এই আন্দোলনে জড়িত না থাকতো তাহলে শিবির এই ছবিগুলো কালেক্ট করতে পারতো না। তো আপনারা সবাই দেখেছেন যে শিবির কি আয়োজন করেছে। তো শিবিরের সাথে এরা বিরোধিতা করে অযথা। বয়স হয়ে গেছে কারো ৩৭ বছর, এখন দাদা নানা হওয়ার বয়স, সে এখনও ছাত্র, অথচ চাকরির বয়স সময় ৩৭ বছর বয়সে সে ছাত্র। কিভাবে থাকে আল্লাহ ভালো জানে। বিএনপির হাইকমান্ড সে কি বলতেছে, আবার এই নিচের দলের লোকজন কি বলে, জামাত শিবিরের সবসময় বিরোধিতা করে। কিছুদিন আগে আমিরে জামাত পোশাক নিয়ে একটা কথা বলছে, সবচাইতে বেশি এরা বিরোধিতা করেছে এবং ফতোয়া দিচ্ছে। মনে হচ্ছে এরা মানে আলেম ওলামাদের চাইতে, মুফতিদের চাইতে এদের ফতোয়া বড় ফতোয়া। মানে আমিরে জামাতের সাথে মহিলাদের ন্যাংটা ছবি লাগিয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছে, ওখানে লেখা দিচ্ছে যে কেরে তুই এরকম পোশাক পরছিস কেন, জামাতের আমির বলেছে মেয়েরা স্বাধীনভাবে পোশাক পরবে, এই কারণে আমরা এরকম পোশাক পরেছি। এটা কোনো কথা হলো? আমিরে জামাতের বক্তব্যকে এরা কাটিং সাটিং করে এরকম করে প্রচার করেছে। তো যাই হোক, জনগণ এখন বুঝতে পারতেছে কে দেশের খেদমত করতেছে, কে দেশে লুটপাট করতেছে, কারা চাঁদাবাজি করতেছে, কোন চাঁদাবাজরা চলে গেছে, কোন চাঁদাবাজরা আবার নতুন করে শুরু করছে, এগুলো দেশের জনগণ সবই দেখেছে। আপনারা গতকালকের ভিডিওতে দেখছেন সেলিমউদ্দিন একটা কথা বলেছেন যে বাংলার জনগণ এখন জানতে চায়, দেখতে চায় যে আমরা তো সব দলই দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, আমরা একবারের জন্য জামাতকে দেখতে চাই, 5 বছরের জন্য হলে দেখতে চাই যে তারা কেমন দেশ চালায়। তো যারা আসল রাজনীতিবিদ, যারা জ্ঞানের রাজনীতিবিদ হোক সে বাম ধারার, তারা কিন্তু যে দল ভালো, যে সংগঠন ভালো তার কিন্তু কদর দেয়। যতই বিরোধিতা থাকবেই, যে কোনো দলের সাথে বিরোধিতা সেটা থাকবেই। কিন্তু বিএনপির হাই কমিশন তিনি কিন্তু স্বীকার করলেন যে জামাত শিবির এরা টেকনোলজির দিক থেকে এগিয়ে, এটা সত্য কথা, তিনি মিথ্যা কথা বলেননি। এবং জামাত শিবিরের রাজনীতি অত্যন্ত বিজ্ঞানসম্মত, এটাও তিনি স্বীকার করেছেন। আর এরা শুধু মিছামিছি লাফালাফি করে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো। তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। নিত্য নতুন জামাত শিবিরের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।